আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এডুটেক এলিভেটেড পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমাদের যে টপিক সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? তো প্রথমে আসি হচ্ছে অনুপাত জিনিসটা কি। অনুপাত জিনিসটা কি সেটা যদি আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে তুলনা। তুলনা, কারোর সাথে কারোর তুলনা করা। সাপোজ আমি এর সাথে বি এর একটা তুলনা করবো। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা হয়েছে। আমি একটু এখান থেকে করি। এ বাই বি, এটা যদি করি তাহলে আমরা চিন্তা করবো যে এটা কিভাবে আসলো। তুলনা করা, এর সাথে বি এর তুলনা করা, এটা যখন আমার সমান হবে সি বাই ডি, ঠিক আছে, তখনই আমরা চিন্তা করবো যে এটা একটা অনুপাত বা অনুপাতের একটা আহ ইকুয়েশন। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের এ এবং দ্বিতীয় ভগ্নাংশের সি সেম না, আবার প্রথম ভগ্নাংশের বি দ্বিতীয় ভগ্নাংশের হর ডি এটা সেম না, তারপর এরা কিন্তু সমান। তো এই জিনিসটা ধারণা করতে গেলে আমরা এখানে কিভাবে করতে পারি, সাপোজ এখানে ধরে নিলাম আমরা 5/10 ইকুয়াল টু 15। একটু সমস্যা হচ্ছে, সমস্যা নাই, 15/30। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে 5, 5 একে 5 এবং 5 দুগুণে 10। এবং এখান থেকে যদি আমরা চিন্তা করি 15 একে 15, 15 দুগুণে 30, তাহলে আলটিমেট রেজাল্ট হলো কিন্তু আমার 1/2। তো এটা কিন্তু দুই জায়গায় সেম। তাহলে এখন চিন্তা করো যে আমার এইটার লব, আবার এটার লব, এটার হর, আবার এটার হর, এরা কিন্তু সেম না, তারপরও এদের অনুপাতটা কিন্তু সমান আসছে। তো এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি যে অনুপাতটা কোথা থেকে আসছে, ঠিক আছে? তো এটা আমার এখন মুছে দিই। এরপরে আসি ত্রিভুজ, ঠিক আছে? আসলে ত্রিভুজ জিনিসটা কি? ত্রিভুজ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটাকে আমরা ত্রিভুজ বলতেছি, ঠিক আছে? তো কেন আমরা আবদ্ধ বলতেছি? সাপোজ এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা কিন্তু আবদ্ধ না, এটা কিন্তু এক একটা এক এক দিকে আছে, একই ক্ষেত্রে একই তলের উপরে, কিন্তু কেউ কিন্তু আবদ্ধ না। যখনই আমরা বলবো যে আবদ্ধ তখনই আমরা বলতে পারবো এটা একটা ত্রিভুজ, তার আগে কিন্তু আমরা বলতে পারবো না। ত্রিকোণমিতি ঠিক ত্রিভুজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং শুধু ত্রিভুজ না, স্পেসিফিক ভাবে সমকোণী ত্রিভুজের সাথে জড়িত। তো আমরা এখন সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু আলোচনা করব। সমকোণী ত্রিভুজটা হলো কোন একটা ত্রিভুজ, যার একটা অ্যাঙ্গেল হচ্ছে, ও একটা কথা বলতে ভুলে গেছি, যে ত্রিভুজের তিনটি কোণের মান কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে? ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা একটু লিখে নিই। 180 ডিগ্রি। কিন্তু সমকোণীর ক্ষেত্রে একটা বাহুই কিন্তু আমার, একটা কোণই কিন্তু আমার 90 ডিগ্রি, বাকি দুইটার যোগফল কিন্তু 90 ডিগ্রি হইতে হবে। যোগফল, নট স্পেসিফিক ওয়ান। তাহলে শুধু একটা মাত্র কোণ হচ্ছে 90 ডিগ্রি, এরকম ত্রিভুজকে আমরা বলতে পারবো যে একটা সমকোণী ত্রিভুজ। এখন আসি, সমকোণী ত্রিভুজের কিছু স্পেসিফিকেশন আছে যেটার মাধ্যমে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতে অনেক সাহায্য করবে। সাপোজ ধরে নিই এটি একটি ত্রিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তিনটি বাহু, তিনটি বাহুর তিনটি নাম আছে, ভালো করে বুঝতে হবে। এখানে হচ্ছে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রির চেয়ে বিপরীত বাহু সেটাকে বলা হয় অতিভুজ। অবশ্যই অতিভুজ সব থেকে বড় বাহুটি। সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুর নাম হচ্ছে অতিভুজ। আবার এটাও বলতে পারি যে 90 ডিগ্রি কোণের বিপরীত কোণটাকে আমরা বলতে পারি কি, অতিভুজ। আবার আরেকটা বিষয় হচ্ছে, যে কোণ আছে কোণের বিপরীত বাহুটাকে বলবো হচ্ছে লম্ব।
নামটা কি, বিপরীত বাহু বলতে পারি, আবার ছোট করে লম্ব বলতে পারি। আর একটা যে বাহু আছে সেটা অবশ্যই কি হবে, ভূমি হবে। আমাদের তিনটা বাহুর আলাদা আলাদা নাম হচ্ছে কি, অতিভুজ, লম্ব, আবার হচ্ছে ভূমি। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমরা জানলাম। তো এখন আরেকটু উপায়ে জানতে পারি। এই গেল হচ্ছে আমাদের ত্রিভুজ সম্পর্কে, সমকোণী ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত জানা। এখন আসি আমরা পরবর্তী ক্ষেত্রে, ত্রিকোণমিতি আসলে কেন আমাদের জীবনে এত লাগবে। আমরা তো শুধু ম্যাথ করে যাই, কিন্তু কেউ কি কখনো বলছে যে ত্রিকোণমিতি কেন লাগবে? অবশ্যই আমাদেরকে এটা বুঝতে হবে যে ত্রিকোণমিতি আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। যেমন ধরো, ত্রিভুজের যে কোনো তিনটি আহ বাহু, বা হচ্ছে যে কোনো দুটি বাহু জানা থাকলে আরেকটি বাহু জানতে পারবো সমকোণী ত্রিভুজ। অবশ্যই আমরা যা এখানে যত বিস্তারিত আলোচনা করবো সবকিছু সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এটা যদি এ হয়, আরেকটা জিনিস, ছোট্ট জিনিস বলতে ভুলে গেছি আমি, যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে জানতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তার মানে এখান থেকে আলটিমেটলি আমরা একটা সূত্র পেয়ে গেলাম, যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তার মানে এই সূত্রটাও কিন্তু আমাদের অনেক জায়গায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 75% ক্ষেত্রে আমাদের এই সূত্রটাই কাজে লাগবে যখন আমরা এই ত্রিকোণমিতি করতে যাব। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা জেনে জানতে আসলাম এখানে, সেটাই হলো যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখন দেখো, প্রাচীন যুগে কিন্তু এটার একটা ব্যবহার ছিল। যেমন নদী পার হওয়ার ক্ষেত্রে আমরা এখানে একটা নদী এঁকে দিই। এটা মনে করো একটা নদী। সাপোজ এখানে আমি হচ্ছে দাঁড়িয়ে আছি, এখানে একটা গাছ। ঠিক আছে, আমরা হচ্ছে নদীর প্রস্থ সম্পর্কে জানবো। তো এখন মনে করো আমার লম্ব বরাবর হচ্ছে গাছটি আছে, ঠিক আছে, একদম ওই পারে। আমি আমার দূরত্ব থেকে একটি 10 মিটারের দূরত্ব এঁকে নিলাম। ঠিক আছে, সুন্দর করে। তো এটা হচ্ছে লম্ব বরাবর আছে, তার মানে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখান থেকে আমি একটা বাহু জানলাম, আর একটা হচ্ছে কোণ জানলাম। কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি ধরো, 30 ডিগ্রি। তাহলে একটা কোণ এবং একটা বাহু সম্পর্কে জানলাম। এটার মাধ্যমে কিন্তু আমরা নদীর প্রস্থ জানতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে সব থেকে ভালো উপায়, যেটার মাধ্যমে কিন্তু এখনো মানুষজন নদীর প্রস্থ সম্পর্কে একটা আইডিয়া পায়। এখনো যদিও উন্নত ব্যবস্থা হয়ে গেছে যার মাধ্যমে নদীর প্রস্থ মাপতে পারে, বাট থিওরিটিক্যালি কিন্তু ওই জিনিসটাই আসতেছে। এখন আসি মানুষ কিভাবে, আরেকটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করি, সেটা হচ্ছে সূর্য। আগে কিন্তু মানুষজন সূর্যের আলোর মাধ্যমে মানুষের ছায়া বা গাছের ছায়া দিয়ে গাছের উচ্চতা মাপতো বা সময় দেখতো। এখন দেখি আমরা একটা সূর্য আঁকি, এটা একটা সূর্য মনে করো। ঠিক আছে, এখান থেকে সে আলো দিচ্ছে তির্যক ভাবে। মনে করো এটা হচ্ছে একটা গাছ, সে যদি আলো দেয়, সে আলোর মাধ্যমে এখানে একটা ছায়া পড়বে তার। আলটিমেটলি কি হচ্ছে, এখানে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। আমি ধরো মেপে নিলাম এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার, এবং এটা হচ্ছে কোণ 30 ডিগ্রি। তাহলে এটা লম্ব, এটা ভূমি। ভূমি আমি যেহেতু জানি এবং অ্যাঙ্গেল জানি, সেক্ষেত্রে আমি এটা সুন্দরভাবে বের করতে পারবো যে, সরি, ড্রতে যাই। আহ, এটা কোথা থেকে আসলো, সরি। তো আমরা এখানে আসলাম, ঠিক থেকে চলে গিয়েছিল, এটার জন্য আমি দুঃখিত। এখন এখানে দেখো, এই জিনিসটা আমরা মুছে ফেলি, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে
গাছের উচ্চতা মাপা হতো, বা সময় সময় ধরো তুমি তোমার ছায়া মাথার উপর তির্যক ভাবে পড়ছে এবং ছায়াটাও তোমার বরাবর আছে, তার মানে 12টা বাজে, একটু হেলে গেলে 1টা বাজে, আর একটু হেলে গেলে 2টা বাজে, আর একটু হেলে গেলে 3টা বাজে, এভাবে করে আস্তে আস্তে করে এটার সময়টা আরো কমবে, বাড়বে বা কমবে, এইভাবে আলোচনা করা হতো। এখন গণিতের বিশেষ শাখা সম্পর্কেও এটি একটু ভালো একটা চ্যাপ্টার, যেখানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে, শুধু গণিত না, ফিজিক্সের ম্যাক্সিমাম ক্ষেত্রেও ত্রিকোণমিতির একটা ভালো ব্যবহার রয়েছে। আবার বাস্তব জীবনের ম্যাক্সিমাম ক্ষেত্রেও কিন্তু আমরা মনের অজান্তে হোক, জেনে শুনে হোক, বা যেভাবেই হোক না কেন, আমরা কিন্তু ত্রিকোণমিতি ব্যবহার করে আসতেছি। তো নেভিগেশন, ইঞ্জিনিয়ারিং, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি ত্রিকোণমিতির প্রয়োগ রয়েছে এখানে, ঠিক আছে। এখন দেখো, আমরা মূল ধারণা কি কনসেপ্টের মধ্যে যদি যাই, তাহলে দেখি ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে। ট্রাইগোনোমেট্রির উৎপত্তিটা আসলে কোথা থেকে হয়েছে সেটা যদি আমরা জানি, তাহলে ট্রাই অর্থ থেকে তিন, ঠিক আছে। গণ অর্থ হচ্ছে বাহু, এবং মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ, তার মানে হচ্ছে তিনটি কোণের পরিমাপ, এটাই হচ্ছে আমার ট্রাইগোনোমেট্রি। এখান থেকে আমাদের জিনিসটা আসছে ত্রিকোণমিতির। এখন ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে, ঠিক আছে। 6টা অনুপাত আছে, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সেগুলো হচ্ছে সাইন, কজ, সেক, কসেক, ট্যান, কট, এগুলো হচ্ছে এই 6টা মোট মিলে ত্রিকোণমিতি, এর বাইরে আর কিছুই নেই, ঠিক আছে। বাস্তব জীবনে যেমন নদী বা বিল্ডিং এর উচ্চতা মাপতে গেলে, নৌ চলাচল বা বিমান চলাচলের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারি, বা ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যায়, তারপর জ্যোতির্বিজ্ঞান, এসব ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে থাকি বিশদভাবে। এরপরে আসি, শিক্ষার্থীরা এই চ্যাপ্টার পড়ে কি কি শিখবে সেটা সম্পর্কে। ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের প্রয়োগ করতে পারবে, আবার নির্দিষ্ট কোণ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবে। দেখো, এখানে যে বিষয়গুলা, এটা হচ্ছে 9.2 এর চ্যাপ্টার, ঠিক আছে। 9.2 এর চ্যাপ্টার, এখান থেকে আমরা কিন্তু অতটা জানতে পারবো না, বাট যখন যাব তখন দেখবো যে অ্যাঙ্গেলের অনেক বিষয় আছে। গণিত পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই সমস্যাগুলো সহজ বুঝতে পারবে, ঠিক আছে। অনেক সমস্যার সমাধান কিন্তু ত্রিকোণমিতি থেকে আসছে, সো এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। আর আমি এখানে যা শিখাবো, তুমি তা ম্যাক্সিমাম ক্ষেত্রে আহ অন্যান্য জায়গায় পাবে না। এখানে একদম বেসিক, মানে আমি ধরেই নিব যে তুমি একদমই কিছু জানো না, সেখান থেকে তোমাকে শেখাচ্ছি। অবশ্য শুরুটাও এভাবে করা উচিত, কারণ ত্রিকোণমিতির চ্যাপ্টারটাই তোমাদের কাছে একদমই নতুন, ঠিক আছে। কিছু এক্সাম্পল দেওয়া আছে, বাট এক্সাম্পল গুলা এই চ্যাপ্টারের জন্য না, আমরা পরবর্তীতে এই জিনিসগুলো আরো সুন্দরভাবে আলোচনা করতে পারবো। এরপরে আসি যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ বা মূল ধারণা। এই যে একটু আগে আমরা কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। তিনটা জিনিস নিয়ে কিন্তু আলোচনা করেছি। একটা হচ্ছে অতিভুজ, আমরা একটু সুন্দরভাবে চিত্রটা আঁকলে এখানে এঁকে দিই। এটা হচ্ছে, সাপোজ এটা মুছে দিই, ওপিএন দিয়ে করলে ভালো হবে, বেটার হয়। এটা হচ্ছে পি ও, বোর্ডে একটু সমস্যা করতেছে, যার কারণে দুঃখিত। আমি যদি এটা মুছে দিই, এটা ত্রিভুজটা আবার একটু আঁকি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রতিভু, সরি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে একটা কোণ ধরলাম। সো এইটার ক্ষেত্রে আমরা যখন দেখব লালটা, আচ্ছা লাল দিয়ে করি, এটা হচ্ছে লাল কোণ, আমরা একটু কালারিং করে দিই তাহলে হচ্ছে সুবিধা হবে। এটা হচ্ছে হলুদ কোণ, ঠিক আছে। তো লালের ক্ষেত্রে দেখো, আমাদের কোণটা হচ্ছে ও কোণ, ঠিক আছে। ও কোণের ক্ষেত্রে আমরা অতিভুজ হচ্ছে এইটা, তারপর হচ্ছে বিপরীত বাহু হচ্ছে এটা, এবং সন্নিহিত বাহু হচ্ছে এটা, ঠিক আছে।
তাহলে অতিভুজ কোনটা? এটা হলো কারণ কি 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে আমার কি অতিভুজ, তারপর কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। ঠিক আছে। এখন দেখো এখানে বলছে এই এটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি এটা ত্রিভুজের সব থেকে বড় বাহু। সমকোণ বা বিপরীত বাহু সংযোগে গঠিত, তার মানে সমকোণ বা বিপরীত বাহু, এই যে এই বাহুটা এবং এই বাহুটার সংযোগ স্থলে কিন্তু এটা তৈরি হয়েছে। এখন বিপরীত বাহুটা কি বলছে? যে নির্দিষ্ট কোণ এর বিপরীত দিকে অবস্থিত, তার মানে নির্দিষ্ট কোণ বলতে কি, এই যে এই কোণটা কি আমি নির্দিষ্ট ধরলে লম্ব এটা, আবার এই কোণটা যদি নির্দিষ্ট কোণ ধরি তাহলে লম্ব এটা, দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা, একটু পরে আমরা আলোচনা করতে পারবো। তারপরে বলছে সন্নিহিত বাহু, তার মানে নির্দিষ্ট কোণের সংলগ্ন কোণ বাহু আর হচ্ছে একটি ত্রিভুজের সাথে মিলিত হয় না। এখন দেখো দুইটা জিনিস এখানে দেখছো, এখানে একবার বলছে পিওএন এর ক্ষেত্রে, একবার বলছে ওপিএন এর ক্ষেত্রে, তার মানে পিওএন, তার মানে এই যে পিওএন এইটার ক্ষেত্রে আমার অতিভুজ হচ্ছে ওপি। ঠিক আছে, এখানে দেখো অতিভুজ হচ্ছে কি ওপি, তারপর সন্নিহিত বাহুটা কি ও এন, তার মানে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব, বিপরীত বাহুটা কি আমার পিএনটা লম্ব। আবার দেখো ওপিএন একই ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে হচ্ছে ও পি এন, তার মানে এই কোণটার ক্ষেত্রে আমার হচ্ছে অতিভুজ তো সেম থাকবে, লম্ব হয়ে যাবে এটা, তার মানে এটা কি আমার লম্ব আর এটা হচ্ছে ভূমি, তার মানে এখানে সন্নিহিত বাহু এন এবং বিপরীত বাহু, এই যে বিপরীত বাহু ও এন, মানে এটা সম্পর্কে ক্লিয়ার। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে। এখন গাণিতিক চিহ্ন ও প্রতীকী, এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতিক কোন কোণ বোঝানোর জন্য গ্রিক কিছু বর্ণমালা, যেমন থিটা, থিটা ইউজ করতে পারো, তারপরে বিটা, তারপরে গামা, তারপর থেটা, এটা তো বললাম, আলফা ইউজ করতে পারো, ওমেগা ইউজ করতে পারো, পাই ইউজ করো, এগুলো হচ্ছে গ্রিক বর্ণমালা। ঠিক আছে, আমরা যেমন এ বি সি ডি ইংলিশ বর্ণমালা বলি, এরকম ক্ষেত্রেও গ্রিক বর্ণমালা আছে, সেগুলোর নাম হচ্ছে আলফা, বিটা, গামা, থেটা, পাই, ওমেগা, এভাবে ইউজ করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা থেটা ইউজটা করে থাকি। অতিভুজ হচ্ছে দীর্ঘতম বাহু, কোণের সংলগ্ন কোণ এবং কোণের বিপরীত বাহু। এটা গেল। এখন আবার আরেকটু বলছে কি সমকোণী ত্রিভুজের তিনটি গুরুত্বপূর্ণ বাহু হচ্ছে অতিভুজ, যেটা হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে থাকে, মানে এটাই হচ্ছে মেইন জিনিস যেটার মাধ্যমে আমরা কিন্তু লম্ব কোণটা এবং ভূমি কোণটা এটা কিন্তু ভালোভাবে আলোচনা করতে পারি। এখন দেখো এখানে এই ত্রিভুজটা চলে যাওয়ার পরে আমি হচ্ছে আরেকটু নতুন করে আঁকি, তাহলে হচ্ছে সাইন কোণের জন্য আমরা কিছু জিনিস দেখতে পারবো। এখানে দেখো একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কোণ ধরলাম, এটাকে থিটা কোণ ধরলাম। ঠিক আছে, এটাকে তুমি এভাবে লিখতে পারো, কয়েকটা উপায় লিখতে পারো। একটা হচ্ছে থিটা সমান কোণ, শুধু সি লিখতে পারো, আবার সমান দিয়ে কোণ এ সি বি লিখতে পারো, আবার কোণ বি সি এ লিখতে পারো। তার মানে আমরা আলটিমেটলি দেখতেছি যখন তিনটা লিখবো তখন হচ্ছে মিডিলে যেভাবেই লেখা হোক মিডিলে আমরা রাখতে হবে কোনটাকে, আর একা লিখলে তো এভাবে লিখতে পারো। তো এই জিনিসটা আরো সুন্দরভাবে গুছায় বললাম। ঠিক আছে। এখন আসা যাক সাইন থিটা সম্পর্কে। ঠিক আছে, সাইন থিটা কি জিনিস, কয়েকটা অনুপাত আমি ফার্স্টে বললাম যে সাইন থিটা, কস থিটা, তারপরে হচ্ছে ট্যান থিটা, এই তিনটা জিনিস হচ্ছে আলাদা আলাদা। সাইনের বিপরীতকে কোসেক থিটা, এটা মাথায় রাখতে হবে। কোসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত, কজের বিপরীত হচ্ছে সেক থিটা। ঠিক আছে, আর ট্যানের বিপরীতকে কট থিটা। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রেখে দিতে হবে। এখন সাইন থিটা বলতে কি বোঝাচ্ছে, এখানে দেখো আমরা সাইন থিটা বলতে বোঝাচ্ছে হচ্ছে বিপরীত বাহু, মানে হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, কস থিটা হচ্ছে সন্নিহিত বাহু, মানে হচ্ছে ভূমি, এটাকে ভূমি বলতে পারি, ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু, মানে হচ্ছে ভূমি
লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্ব বাই ভূমি। আমার লেখাটা একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে। তার মানে আমরা কি বললাম যে সাইন থিটা মানে হচ্ছে, আমি যদি সুন্দরভাবে এখানে গুছিয়ে লিখি, সবকিছু মুছে দিলাম, মুছে দিয়ে আমি একটু সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য আরেকবার লিখে দিই এখানে, যে সাইন থিটা, সরি এটা একটু বড় হয়ে গেল, আমি একটু আবার লিখি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তারপরে হচ্ছে, আমার cos থিটা হচ্ছে, আমরা লিখতে পারি হচ্ছে cos থিটা ইকুয়াল টু, লিখতে পারি হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এটাকে ভূমি বাই অতিভুজ। তারপরে হচ্ছে ট্যান থিটাকে লিখতে পারি হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এভাবে লিখতে পারি। এই তিনটা সম্পর্কে যখন আইডিয়া হয়ে যাবে, এই তিনটা সম্পর্কে যখন আইডিয়া হয়ে যাবে, তখন আমরা ভালো একটা ধারণা পেয়ে যাব। তো এখন সহজ থেকে সহজভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে কয়েকটা জিনিস আছে যেটা সম্পর্কে আইডিয়া রাখলে তোমরা এটা সুন্দরভাবে মনে রাখতে পারবে। যেমন ধরো, সাইন থিটা হচ্ছে সাগরে লবণ আছে। ঠিক আছে, এটা তোমরা একটু নোট করে লিখে নাও, নাহলে আমি এখানে লিখতে পারছি না, তোমরা সুন্দর করে লিখে নাও। সাগরে লবণ আছে, এই জিনিসটা থেকে আমরা বলতে পারি যে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লবণের ল আর অনেকের অ, তার মানে লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, তার মানে ভূতের ভূ, আর হচ্ছে ভূমি, আর হচ্ছে তোমার আছে আ থেকে অতিভুজ। ঠিক আছে, কবরে ভূত আছে। আরেকটা হচ্ছে টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি। এভাবে তুমি এই জিনিসটাকে মনে রাখতে পারবা ইজিলি। এখন এখানে কিছু ইংলিশ টার্মস আছে, এগুলো একটু দেখে নিতে পারো। সাইন থিটা ইকুয়াল টু অপোজিট হাইপোটেনাস, অপোজিট বাই হাইপোটেনাস। কস থিটা ইকুয়াল টু, ইংলিশ টার্ম গুলো কেন রেখে দিয়েছি, কারণ হচ্ছে ইংলিশ টার্মস গুলো লাগে বড়, যখন পরবর্তীতে যাবা তখন কিন্তু এই লম্ব, এই ভূমি, এই অতিভুজ এগুলো পাওয়া না। মানে যখন ভার্সিটি লেভেলে যাবা তখন কিন্তু এই অপোজিট দেন হাইপোটেনাস এগুলো থেকে আসবে। তো আমরা আপাতত বাংলা ভাষায় বলতেছি, এবং বাংলা মিডিয়ামের জন্য বলতেছি, সেক্ষেত্রে আমরা লম্ব বাই অতিভুজ এইভাবে আমরা চিন্তা করতে পারি। এখন দেখো কসেন্ট মানে হচ্ছে কসেক থিটা। ঠিক আছে, কসেক থিটা, সেক থিটা, কট থিটা, কার বিপরীত? সাইনের বিপরীত। তার মানে ওয়ান বাই, এখানে লিখতে পারি কি, এখানে লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা, যেহেতু বিপরীত। তারপরে কস থিটা ওয়ান বাই সেক থিটা হচ্ছে ওয়ান বাই কস থিটা। তারপরে ট্যান থিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই কট থিটা। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি, বা কট থিটার পরিবর্তে ট্যান থিটা মানে হচ্ছে কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই ট্যান থিটা, এভাবে লিখতে পারি। তো এখন আমরা একটু ধারণা নিই যে একটি ত্রিভুজ যেখানে আছে হচ্ছে অতিভুজ হচ্ছে 25, বিপরীত বাহু 7, সন্নিহিত বাহু 24। তাহলে আমার প্রত্যেকটা বাহুর অনুপাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে বিপরীত বাহু সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ, সেটা হচ্ছে 7/25। কস থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই অতিভুজ। এভাবে লেখার দরকার নাই, অবশ্যই লিখবে কি লম্ব বাই অতিভুজ, তারপরে ভূমি বাই অতিভুজ, বা লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি দিয়েই লিখবা। এই বিপরীত বাহু বা হচ্ছে সন্নিহিত বাহু আহ দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, তাহলে আমি জাস্ট লেখার জন্য লিখে রাখছি। ঠিক আছে, এভাবে বইয়ের ভাষা কিন্তু এভাবেই পাবা, কিন্তু লম্ব বাই অতিভুজ এভাবে লিখলে সহজ ভাবে জানতে পারবা। এখানে কিছু জিনিস আছে যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো। একটা সূত্রের চার্ট আছে, এটা অবশ্য বই থেকে নেওয়া। তো এখানে দেখতে পাচ্ছি যে cos থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা, sec থিটা ইকুয়াল টু ওয়ান বাই cosec থিটা, cot থিটা ইকুয়াল টু ওয়ান বাই ট্যান থিটা। একটু আগে আমরা দেখে আসছি।
তো সামনের ক্লাসগুলোতে আমরা দেখব কিভাবে আমার ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা হইলো, আবার কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা হলো। আবার এই সূত্রগুলোরও প্রতিপাদন আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো। আপাতত আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা পেজের মাধ্যমে জানাতে পারো, ঠিক আছে? বা কোনো প্রবলেম হলে, কোনো ম্যাথ বুঝতে বা এই যে যত বড় কিছুই বললাম না কেন, যদি মাথার উপর দিয়ে সাও করে চলে যায় তাও তুমি আমার কাছে এসে বুঝে নিতে পারো। আমি কোনো কিছুই তোমাদেরকে লুকাবো না বা কোনো কিছু তোমাদের কাছ থেকে। আমি আসলে চাচ্ছি তোমরা আসলে শিখো, শেখার জন্যই এই ক্লাসটা খোলা, ঠিক আছে? সবাই এবং সহজভাবে যেন শিখতে পারো, কারণ মাথার উপর দিয়ে যেন না যায়, সরাসরি তোমার মাথায় যেন ল্যান্ড করে সবকিছু, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাকো। আল্লাহ হাফেজ। আজকে এতটুকু।